সারা ভারতবর্ষে পার্টি এত বড় হলো। 1980 সাল থেকে পশ্চিমবঙ্গে আমরা ভারতীয় জনতা পার্টির যেভাবে উত্থান দেখছি, তাতে সবচেয়ে বড় মোড় হলো 2014 সাল। এই বাংলায় ভালো ফল করতে শুরু করলো, 18, 19, 21, 24 এতে গিয়ে আবার ধাক্কা খেলো। আমি বলছি এত ছোট পার্টি বড় হয়ে গেল, এত বিস্তৃতি হলো সারা ভারতে, পশ্চিমবঙ্গে ঠিক পার্টির অবস্থা এরকম কেন? পার্টি একটা লিডার বলুন আর ক্যাডার বলুন, তার কাছে ওটা একটা মন্দির, তাই তো, শ্রদ্ধার জায়গা মন্দির। ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা আমার মন্দির। ভারতীয় জনতা পার্টি 48 বছর যাবৎ ধ্যান জ্ঞান সব কিছু এটা নিয়ে আছি, শ্মশান পর্যন্ত এটা নিয়েই যাব। তবে না বললে নয়, মন্দিরের শোভনীয় হচ্ছে গিয়ে মন্দিরের পুরোহিত, যারা রক্ষণাবেক্ষণা করেন, পূজার্চনা করেন, যারা দর্শনার্থীদের সঙ্গে সৎ ব্যবহার করেন, তাদের দেখভালাই করেন, যে পুরোহিত। পশ্চিমবঙ্গ বিজেপিতে পুরোহিতের অভাব। এক গাদা পান্ডা আছে, পান্ডা পর্যন্ত পুণ্যার্থীরা আসলে ছিঁড়ে খায়। সেই পান্ডারা পশ্চিমবঙ্গ বিজেপিটাকে পরিচালনা করছে। আমি সবার ক্ষেত্রে বলবো না এর মধ্যে কি ভালো নেই, ভালো আছে। যেটা সার্বিক দৃষ্টিতে, আমি একাধিকবার রাজ্য বিজেপির সম্পাদক ছিলাম, ভাইস প্রেসিডেন্ট ছিলাম, তারপর যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট ছিলাম, তিনবার ন্যাশনাল কাউন্সিলের মেম্বার। আমি কোনোটাই কিন্তু আমার চেষ্টা বা পাওনা আমি আদায় করে নেইনি, তারা দিয়েছে, আমি নিয়েছি, সেই অনুযায়ী আমি কাজ করেছি। এখন দেখছি এখন সব নেতা তারা নিজেদেরকে নিয়েই ব্যস্ত। তারা পার্টির চিন্তা কি করবে। পার্টির রাইজিং পিরিয়ড, জনগণ চায় বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসুক, জনমোহনী সব ঠিক আছে। আমরা বিজেপিকে কতটা সঠিকভাবে ইউটিলাইজ করছি যথেষ্ট সন্দেহ আছে। আগেই বললাম যে একদল পান্ডার উপস্থিতিতে পশ্চিমবঙ্গ বিজেপি চলছে, যার জন্য সব সময় আমি একটা দূরত্ব বজায় রেখে চলি। দূরত্ব বজায় রাখি এই জন্য যে আমার ভালো লাগে না। আমার নেতা ছিল লালকৃষ্ণ আদবানি। হরিয়ানা ভবনে লালকৃষ্ণ আদবানি আমাকে বলেছিলেন, যদিও মিটিংয়ে বসেই বলেছিলেন, সার্বিক দৃষ্টিতে সবার জন্যই বলেছিলেন, দেখো মন পছন্দ হোক कि हो ना हो, पार्टी का विरोध मत करो, मन चाहे तो करो, मन नहीं चाहे तो पार्टी से बैठ जाओ। पार्टी समालोचना करबे ना, पार्टी माने नेगेटिव किछु करबे ना, नेगेटिव किछु करबे ना। और सेई चिंता भावना निয়েই কিন্তু আজকে একদম মুখে ক্লু আটকে দেখে যাচ্ছি। ইলেকশন আসলে যা নির্দেশ আসে সেই নির্দেশ অনুযায়ী কাজ করি আমি। তো পার্টির শ্রীবুদ্ধি যেটা বলছেন পশ্চিমবাংলায় কেন উত্থান হচ্ছে না, আপনার বাড়ির মধ্যে দিয়ে আপনি চিন্তা করুন, আমার এলাকা দিয়ে চিন্তা করুন, বা দমদম লোকসভা দিয়ে চিন্তা করুন। প্রার্থী চুজ সিস্টেমেটিক হয়েছে। সিস্টেমেটিক ওয়েতে আমরা ক্যাডার, আমরা কাজ করব, তাই তো। তা আমাদের একটা সে থাকবে না। কাউকে জিজ্ঞেস করেছে যে মহাদেবদা এখানে কাকে করলে ভালো হয়, বা রামবাবু এখানে কাকে করলে ভালো হয়, শ্যামবাবু কাকে করলে ভালো হয়? আপনাদের মন চাইছে, যাকে ইচ্ছে দাঁড় করিয়ে দিয়েছে। আমি 101টা প্রমাণ করে দেব, আপনারা ভালো করে এটা মিডিয়ায় খাওয়ান, কোনো আপত্তি নেই। আদৌ শিলভদ্র দত্ত বিজেপির লোক নন। তিনি নিজে বলেন, ইলেকশন পিরিয়ডে বলছেন আমার ভাইপো হচ্ছেন পুচি বল, কাকে চিনেন তো? নান্টি ঘোষের ছেলে। সম্রাট হচ্ছে আমার ভাইপো, আমার
অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু নান্টু ঘোষ হচ্ছেন কি আমার এক অত্যন্ত কাছের লোক। যাতায়াত এই ইলেকশন পিরিয়ডে অ্যাজ এ ক্যান্ডিডেট তাদের অফিসে তাদের বাড়িতে যাতায়াত ছিল তার। এছাড়া এমন এমন মন্তব্য করেছে যে মন্তব্যের উপরে ভিত্তি করে আমি ধরে নিয়েছি যে উনি দাঁড়াতে জিতার জন্য দাঁড়ায়নি। যারাই পদ্মার আড়াল থেকে গ্রিন রুম থেকে সিগন্যাল দিয়ে তাকে দাঁড় করিয়েছে দমদমটাকে উপহার দেবার জন্যই ওনাকে দাঁড় করিয়েছে। কিন্তু এত বড় কথা আপনি বলছেন, আমার হারারও কিছু নেই, পাওয়ারও কিছু নেই। আমার কাছে অনেক প্রমাণ আছে যে উনি কাউকে জেতাবার জন্য এখানে দাঁড়িয়েছে। ওনার জীবনে কোন কোন পার্টি না করেছে, হয়তো মুসলিম লীগটা করে নাই, মুসলিম লীগটা করে নাই। আমি আজকে আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, বলুন তো দেখি, আদৌ কি আমজনতা আয়রাম গয়রামদেরকে বিশ্বাস করে পছন্দ করে? করে না। ভোটটা দেওয়ার আগে অনেকেই চিন্তা ভাবনা করছে ভোটটা সৌগতকে দেওয়া যে কথা, শিলভদ্র দত্তকে দেওয়া একই কথা, তাহলে আমরা কেন অন্য জায়গায় করব? সৌগতকে বেছে নিয়েছি। তার চেয়েও বড় বলে দিচ্ছি, নদীতে যেমন মাছ ধরার জন্য জাল পেতে রেখেছিল টিএমসি, দমদমটাকে নিজেদের হাতে নেবার জন্য আমার ঘরের ভিতরে অজস্র স্পাই ঢুকিয়ে দিয়েছে, অনেকের মাথা পর্যন্ত কিনে নিয়েছে, আমরা ঢুকতে পারিনি। ইচ্ছাকৃতভাবে অনেক মিটিং আমরা ফ্লপ করিয়ে দিয়েছি। আসবে করে নেতা আসছে না। যে ইলেকশনটা, যে মিটিংটাতে 8 থেকে 10 লাখ টাকা খরচ গোশালার মাঠে, খাওয়া করছে 2004, মঞ্চ অন্তত 100 লোক বসার মঞ্চ, সেই মিটিং আরম্ভ হওয়ার 10 মিনিট আগে মিটিংটাকে পোস্টপোন করে দিল, মিটিংটাকে বন্ধ করে দিল। লোকে কীভাবে নিয়েছে এটাকে, লোক এটাকে কিভাবে নিয়েছে? তাই আমি আপনাদের বলি, পার্টি খুব কঠিন অবস্থার মধ্যে চলছে। মনে পড়ে আজ থেকে 40 বছর আগের সিপিএম জমানায় যুবভারতী ক্রীড়া অঙ্গনে, তখন আমাদের 3 দিনের সম্মেলন ছিল যুব মোর্চার, তখন আমি ভাইস প্রেসিডেন্ট। রাত্রে 3-4টে রাত্রি কাটিয়েছি ওই স্টেডিয়ামের ভেতরে। গিয়ে দেখছি বহু মহারথী, পানিহাটির বহু জায়গার, সারা বাংলার বহু মহারথী সিপিএমের মার্ডারার ওখানকার শেল্টারে আছে। অনেকে আমাকে চেনে, অনেকে আমি তাদেরকেও চিনি। রাত্রে বসে বসে কথা হয়েছে। অনেকে আমাকে বলছে, মহাদেবদা পার্টি বিজেপি ভালো, বিজেপি একদিন ক্ষমতায় আসবে। আমরাও বিজেপিকে ভালোবাসি, শ্রদ্ধা করি। তবে বিজেপি যেদিন আসবে, ঝান্ডাটা আপনার হাতে থাকবে না, ঝান্ডাটা আমাদের হাতে থাকবে, ঝান্ডাটা আমাদের হাতে থাকবে। আজকে তাই দেখছি, সিপিএম জমানায় যা ওরা উক্তি করেছে সে একই জিনিস, টিএমসি জমানায় একই জিনিস। অবাক হবেন না, এখানে নির্মল ঘোষ, নান্টু ঘোষ বিজেপির একজন, কেউ কাটা হবে না, এই কথা চিন্তা ভাবনারা কখনো নেবেন না। এমনও দিন দেখবেন আমার ক্যাডাররা যারা মার খেয়েছে, রক্ত দিয়েছে, মার্ডার হয়েছে বহু কর্মী, তাদের মধ্যে অনেককে দেখবেন যে মঞ্চের সামনে বসে আছে, নান্টু ঘোষ ভাষণ দিচ্ছে, নান্টু ঘোষ ওরফে নির্মল ঘোষ ভাষণ দিচ্ছে, আসছে, ঢুকছে, স্বাগত করছে, বিজেপির পুরনো নতুন সব কর্মীরা স্বাগত করছে। এই হালে, এই পরিস্থিতির মধ্যে দিয়ে পার্টিটা ঢুকে গেছে। তার জন্য বলছি, এগুলো রেকটিফাই একেবারেই তো তাই। আমরা আরও একটি যদি একটি প্রসঙ্গে যাই,
তাহলে দেখতে পাবো তপন শিকদার তখন এখানে নির্বাচন করছে এবং সেই সময় তপন শিকদার একেবারে 2014তেও উনি একবার নির্বাচনে দাঁড়ালেন এবং হেরে গেলেন সেবার। তারপরে তিনি আর আমাদের মধ্যে ছিলেন না, চলে গেলেন ইহলোক ছেড়ে। আমি বলছিলাম তপন শিকদারের 98-99 সেই ইলেকশন আপনার মনে পড়ে? আপনি তো তখন বেশ জেলা দাপিয়ে বেড়াচ্ছেন, বিভিন্ন জায়গায় আপনার বক্তব্য শুরুর থেকে সেই কি রেশ। আমাদের যদি স্মৃতির পাতা থেকে তুলে তপন শিকদারের সেই আমল, সেই যে ইলেকশন আমাদের যদি দু এক কথা বলেন। অনেকে জানে, অনেকে জানে না কে তপন শিকদার আর কে মহাদেব বসাক। বাস্তবটা জেনে নিন। তপন শিকদার ছিল পার্টির রাম। ব্যক্তিগতভাবে যদি বলি, মহাদেব বসাকের ভাই, দাদা রাম, তার ভাই আমি লক্ষণ। আমজনতা দেখেছে, আমজনতা দেখেছে, হাজার হাজার মানুষ সারা বাংলা ব্যাপী। আমি কিন্তু 5-6টা স্টেটেও কাজ করেছি, মহারাষ্ট্রে কাজ করেছি, মধ্যপ্রদেশে কাজ করেছি, ঝাড়খণ্ডে কাজ করেছি, বিহারে কাজ করেছি, দিল্লিতে কাজ করেছি। এক একটা ইলেকশানে ডাক পড়েছে, আমি সেখানে গিয়েছি, কাজ করেছি। এখানে যখনই ইলেকশান আসতো, তপন শিকদার দাঁড়াতো, জমি আমি তৈরি করে দিতাম। তপন শিকদারের গাড়িতে কোনো দিন বিজেপির একটা কর্মী বা একটা পাবলিক কখনো বলতে পারবে না যে নেতার পাশে মহাদেব বসাককে আমরা দেখেছি গাড়ির সামনে। সেই 2000 লোক জমা করবার পরিবেশটা তৈরি করতে হবে বলেই 2 ঘন্টা আগে আমি ওখানে গিয়ে পৌঁছাতাম। যে যে ঘাটতিগুলো থাকতো সেই ঘাটতিগুলো আমি পূরণ করতাম। সে ভাষণে হোক, অ্যারেঞ্জমেন্টে হোক, সব ক্ষেত্রে সেইগুলো তৈরি করতাম আমি সহায়ক ছিলাম। অরুণ ভদ্রের নাম শুনেছেন? আমার সভাপতি ছিল অরুণ ভদ্র। অরুণ ভদ্র একদিন বলেছিল, মহাদেব আমাকে খুব ভালো স্নেহ করতো, ভালোবাসতো, কিন্তু আমাকে বলেছিল, তুমি লিডার কিনা আমি জানি না, তুমি যে একজন ভালো ক্যাডার, গুড ক্যারেক্টার, গুড ক্যাডার তুমি, এটা আমার আইকিউতে, আমার দৃষ্টিতে আমি দেখেছি। আমি আজকে তোমার সামনেই বলছি। আমি সেদিন অরুণ ভদ্রের পায়ে ধুলো নিয়ে বলেছিলাম, অরুণদা আমি যেন চিরকাল গুড ক্যাডার থাকতে পারি, আমি যেন পায়ের ধুলো, আপনার আজকে পায়ের ধুলো নিলাম, নিয়ে মাথায় ঠেকালাম। আমি বলছি আমাকে আশীর্বাদ করুন, আমি মৃত্যু পর্যন্ত এই জায়গা পর্যন্ত যেন পৌঁছতে পারি, এইভাবে পৌঁছতে পারি। বুঝলেন? পার্টি আমাকে দাঁড় করায়, এইসব পার্টি কখনো কোথায় দাঁড় করাতে হবে, কাউকে দাঁড়ায় না, কেউ দাঁড়াতে চায় না ভয়ে। আমি চাকদাতে ইলেকশানে কন্টেস্ট করেছি, আমি পূর্বস্থলী দক্ষিণে নির্বাচনে কন্টেস্ট করেছি, আমি পানিহাটিতে দুবার নির্বাচনে কন্টেস্ট করেছি, আমি খড়দাতে আমি নির্বাচনে কন্টেস্ট করেছি। অসীম দাশগুপ্তের এগেনস্টে, একটা অর্থমন্ত্রীর এগেনস্টে দাঁড়িয়ে আমি 62,000 ভোট পেয়েছিলাম। 62,000 ভোট একটা বিধানসভায়, দুর্দিনে। আজকে রাম শাম যদুমধু এগুলো দাঁড়াচ্ছে, এগুলো পাচ্ছে না, ওই ভোটটা ধরে রাখতে, ওই ভোটের ধারে কাছে যেতে পারছে না এরা। কী হিসাবে? কেন? আমি কি দেখতে সুন্দর, নাকি আমার খানদানের পরিচয়, আমার 3 পুরুষের পরিচয় আমি রাজনীতি করি? রাজার ছেলে রাজা করছে, রাজনীতি করছে। আমি সেইভাবে রাজনীতি করিনি। খড়দার মানুষের পাশে আজও আমি আছি। যা দেখেননি আজকে বলছি, এই দমদম লোকসভা ক্যান্ডিডেট সিলেকশনের পরে যখন দেখলো মানুষ, অনেককে আমি কাঁদতে দেখেছি, আমার ক্যাডারদেরকে কাঁদতে দেখেছি। কাঁদছে যে কোথায় শিলভদ্র দত্ত, কোথায় মহাদেব বসাক, কেঁদেছে তারা। আমি তাদেরকে সান্ত্বনা দিয়ে আমি তাদেরকে বলেছি, চোখের জল মোছ, চোখের জল মোছ, পার্টির সিদ্ধান্ত মানতে হবে। কাজ করেছি, নেমেছি, সব জায়গায় দেখেছে সবাই। পার্টিকে অ্যাভয়েড করে চলিনি, পার্টি কেউ বলতে পারবে না পার্টিকে আমি ইগনোর করে চলেছি। সাচ্চা ক্যাডার কাকে বলে?
নিখুঁত ক্যাডার কাকে বলে? আমার এই যে সাদা পাঞ্জাবিটা, এটা যদি কালিমালিপ্ত থাকে, আমি যতই ভাষণ ভালো দেই, মানুষ শুনবে আর গালাগালি দেবে। আরে সন্ধ্যার পর না অসুস্থ হয়ে রাস্তায় একবার বেরোস, সাদা চোখু লাল করে বেরোস। এর আগে না কংগ্রেস করতি, এর আগে না সিপিএম করতি, একটা কালির ফোঁটা লাগাতে পারে নাই আমার এই সাদা জামাটায়। আমি সেই মহাদেব বসাক। পার্টি ইগনোর করছে, লবিবাজি করুক, করুক লবিবাজি। আজকে দিলীপ ঘোষ কুড়িয়ে পাওয়া পার্টির সভাপতি। এগুলি কি বুঝবে পার্টির সভাপতিত্ব? আমি ওনার সমালোচনা করছি না। তৈরি করা ঘর উনি এসে সে মসনদে বসেছে। আজকে হয়তো পার্টি একটু কঠিন অবস্থার মধ্যে ওনাকে ফেলে দিচ্ছে, উনি হয়তো বলছে আমি আর রাজনীতি ছেড়ে দেব, রাজনীতিতে চলে যাব। এটা কাপুরুষতার লক্ষণ, এটা কাপুরুষতার লক্ষণ। আমাকে পদ দেবে না, আমাকে চেয়ার দেবে না, আমাকে উপযুক্ত জায়গা দেবে না বলেই কি আমি আমার হিন্দুত্ব ইয়ের থেকে আমি সরে দাঁড়াবো? মান মর্যাদা আমাকে দিচ্ছে না, কে দেবে মান মর্যাদা আমাকে? আমার মান আমার মর্যাদা আমাকে আদায় করে নিতে হবে। এম আই রাইট? 48 বছর যদি আমি একা নাগারে ঝড় বৃষ্টি সব কিছু উপেক্ষা করে আমি যদি পার্টিতে থাকতে পারি, 3 মাস 3 বছর হয়েছে, তুমি হয়তো উপযুক্ত চেয়ার পাও নাই, ভোটে হেরে গেছো, এক জায়গা থেকে তোমাকে আরেক জায়গায় নিয়েছে, তুমি মিডিয়ার সামনে দাঁড়িয়ে কত বলছো আমি রাজনীতি ছেড়ে দেবো, ওই করব সেই করব। হ্যাঁ, স্বার্থের হানি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কাছ থেকে শেখো। আমি দিলীপ ঘোষকে বলবো, যদি এটা খাওয়াতে পারেন খাওয়াবেন, আমি তাতে আমার পার্টি যদি আমাকে সাসপেন্ড করবে, বলবেন যে আমাদের কাছ থেকে শেখো যে পার্টি ভক্ত কর্মী, পার্টি ভক্ত ক্যাডার কাকে বলে। আমরা দেয়ালে চুনকাম করে, দেয়াল লিখে, পোস্টার মেরে, হ্যাঁ, বন্দে মাতরম স্লোগান দিয়ে তারপরে পার্টিতে এসছি। জন্ম দিয়ে গাছ লাগিয়েছি, ফল ফলছে, ফল ভোগ করছো। ফল এখন ধরছে না বলে কি পার্টি ছেড়ে দেবে? কথা এই যে পরিস্থিতিগুলো, এই পরিস্থিতিগুলো যেদিন আমার মতন কণ্ঠ, আমার মতন মানুষ, হাজারো মানুষ যখন সোচ্চার হবে, তখন পার্টি পশ্চিমবাংলায় পাওয়ারে আসবে, পার্টি ঠিক হবে। আমি একটু অন্য প্রসঙ্গে এবার আসবো, যে দেখা যাচ্ছে একেবারেই তো অবস্থা সংখ্যাহীন। আমি এই কথা বলছি যে হিন্দুদের প্রসঙ্গে, সনাতনীদের প্রসঙ্গে বলতে বাধ্য হচ্ছি, যখন শহরের মেয়র বলছে যে মুসলিম না হওয়া একটা দুর্ভাগ্যজনক, মুসলিম হওয়াটাই খুব সৌভাগ্যজনক, এবং তার আগে তিনি মিনি পাকিস্তানের কথা বলেছে। এই পশ্চিমবঙ্গ কোন পথে হাঁটছে? যে পথ ধরে হাঁটলে এই যে একটা দাঙ্গার পরিস্থিতি, এমনি বিজেপির গায়ে সেটে দেওয়া যায়, দাঙ্গা হয়, দাঙ্গাবাজ, কিন্তু এরা তাহলে কোন পথ দেখাচ্ছে আমাদের? বাইরের শত্রু আমার মিত্র, বাইরের শত্রু বলতে আমার প্রতিপক্ষ। রাজনীতিতে শত্রু বলাটা ঠিক নয়। আমার প্রতিপক্ষ আজকে বিশেষ করে শাসক গোষ্ঠীর তৃণমূল, ওরা ভোট ব্যাংক একটা তৈরি করেছে মোহামেডানদের, মুসলিমদের। সেই ভোট ব্যাংক কিন্তু আস্তে আস্তে ভাঙছে, সেই ভোট কিন্তু আস্তে আস্তে ভেঙে এদিক সেদিক হচ্ছে, যার জন্য আরও বেশি কী করে মুসলমানদেরকে তৈলমর্দন করা যায় সেটা ওরা করছে। তাতে গিয়ে কিন্তু মুসলমানদের বড় বলবে না। মুসলমানরা এখন সমাজদার, মুসলমানরা বোঝে, দিনকে দিন রাতকে রাত এখন বলতে শিখেছে মুসলমানরা। ভারতীয় জনতা পার্টি মুসলমানদের প্রকৃতপক্ষে ওয়েলউইশার। আমরা মুসলমানদেরকে কিন্তু কখনোই ঘৃণা করি না, বা মুসলমানদেরকে আমাদের শত্রুপক্ষে ফেলি না। আমরা মুসলমান, কারণ ভারতবর্ষ একটা বিচিত্রময় দেশ। এখানে হিন্দু আছে, মুসলমান আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সকল জাতির সকল ধর্মের একটা মহামিলনের ক্ষেত্র হচ্ছে আমার ভারতবর্ষ।
আমি কাকে ফেলে কাকেই করব। তবে একটা কথা হয়তো আমি আপনাকে বলবো, সত্তাকে ভুলে যাব না, সত্তা এটা ভুলবে না। আমি আমার বাবার কাছে যেটা দেখেছি বা শুনেছি, বাবা যা কানে দিয়েছে বা বাবার কানে যে আমার ঠাকুরদাদা যেটা দিয়েছে, 3-4 পুরুষ যারা ধরে যেটা দেখে এসছে, যে আমার ভারতবর্ষটা সনাতনী ধর্মে বিশ্বাসী। এই ভারতবর্ষের মাটি, পবিত্র মাটি, একদিন হিন্দু রাজ ছিল। এই হিন্দু রাজ ছিল, হিন্দু থেকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষরা এসে, কেউ বহিরাগত, কেউ এখানেই জন্ম নিয়েছে, তারা এসে এখানে পত্তন দিয়েছে। আজকে তারা শৃগাল থেকে সিংহ হতে চাইছে। হোক হোক, তাতে কোনো আপত্তি নেই। গঠনমূলক চিন্তা ভাবনা নিয়ে তারা যদি হয়, আমাদের কোনো দুঃখ নেই। কিন্তু মাটি বিক্রি করে খাবে, এখানে পাকিস্তানের সঙ্গে গোপনে সম্পর্ক রাখবে, বাংলাদেশের সঙ্গে গোপনে সম্পর্ক রাখবে, ভারতের ক্ষতি করবে, আর তোমাদেরকে আমরা পুজো করব, এটা আমরা করতে পারবো না। তোমরা মহরম করছো, আমরা কি বাধা দিচ্ছি? তোমরা মহরম করছো, আমরা আমাদের মিছিল বেরোচ্ছে, তোমরা লাল তরোয়াল ওই সেই নিয়ে করছো, আমরা তো অতটাই অ্যাগ্রেসিভ হই না। আমরা সবাইকে ভালোবাসি। সেই জন্য বলছি, রাজনীতির স্বার্থে যারা যে কথাগুলো মানুষকে বোঝাবার চেষ্টা করে, মানুষ কিন্তু বোঝে। বলুন তো, এই নির্বাচনে বিপর্যয়, বিজেপির বিপর্যয়, এই বিজেপির বিপর্যয়ে পার্টির কর্মীরা যা না অসন্তুষ্ট হয়েছে বা দুঃখ পেয়েছে, বেদনা পেয়েছে, হ্যাঁ, তার চেয়ে বেশি জনতা যারা ভোট দিয়েছে তারা হাই হাই করছে, কি হলো, এই কি দেখলাম, এই কিভাবে হয়, এটা তো হতে পারে না, হতে পারে না। তাহলে মানুষ আগে, আমরা পেছনে। সবাই চেয়েছিল যে এবার পরিবর্তন হবে, আমি বলছি হতে পারে না। আমি ওপেন বলেছি, আমার ক্যাডারদেরকে ঘরোয়াভাবে বলছে, দেখ, কাজ করতে হবে, কাজ কর, কাজ কর, কিন্তু আশা করবি না এখানে দাঁড়িয়ে তোরা জিতবি। আমার কয়েকটা নেতা, আমার যারা সমকক্ষ যারা আছে, তারা বলেছিল 2 থেকে 2.5 লাখ ভোটে আমরা এখানে হারব। আমি বলি, দাদা, এত হবে না, আমরা 50-60 হাজার ভোটে এখানে হারব। সেটা 70-72 হাজারের ভোটে আমরা হেরেছি, যেটা স্বাভাবিক। এই যে হার জিতটা, এই হার জিত দিয়ে যদি মূল্যায়ন করা হয় আজকের বিজেপিকে, ভুল হবে। আমি এখনও বলছি, দায়িত্ব নেব, যে এখনও বলছি পার্টি সঠিক পথে চলুক, সঠিকভাবে পর্যালোচনা করুক, সঠিকভাবে সিদ্ধান্ত নেক। পার্টি এখনও পশ্চিম বাংলায় মাথা উঁচু করে দাঁড়াবে। এই দমদমের মাটি আমাদের মাটি, আমাদের রক্তে গড়া মাটি। দমদমের মধ্যে, এই লোকসভার মধ্যে এমন কোনো একটা রাস্তা বলতে পারবেন যে রাস্তায় মহাদেব বসাক মিটিং করে নাই, তপন শিকদার মিটিং করে নাই? আমার মাথায় এত চুল নাই যে আমি যত মিটিং করেছি। ডেকে ডেকে নিত, কেড়ে কেড়ে নিত আমাকে মানুষ। তপন শিকদার, মহাদেব ওখানে চলে যা, মহাদেব ওখানে চলে যা, মহাদেব ওখানে চলে যা, হাতে ধরে খাইয়েছে। নিজে জনতা স্টোভে রান্না করেছে, পায়জামা পরেছে, পায়জামা ছেঁড়া পায়জামা নিচে ছিঁড়ে গেছে। গাড়ি কিক দিতে গিয়ে, একটা বাজাজ স্কুটার ছিল, কিক দিতে গিয়ে পায়জামাটা ছিঁড়ে গেছে, গিট দিয়ে নিছে। গিট দিয়ে অবস্থায়, পায়জামা পরা অবস্থায় শ্যামবাজারের বাড়িতে গিয়ে দেখছি তপন শিকদার রান্না করছে জনতা স্টোরে। মহাদেব, একটা কাজ করবি? এসে গেছিস যখন ভালো হয়েছে, ওই মোড়ের মাথার থেকে তুই 500 আলু আইনা দে না। আমি সঙ্গে সঙ্গে দৌড়ে গেলাম আলু আনতে। 500 আলু আনলো, আলু বাতে সিদ্ধ করে দুজনে খেয়ে 6 নম্বর পার্টি অফিসে গেলাম। 6 নম্বর পার্টি অফিসে গেলাম। সেই খরা পার্টি, সেই পার্টির আজকের অভিনব অনেকে এসছে, আমার কোনো নেই। পার্টির শ্রীবৃদ্ধ হোক,
রাম শ্যাম যদু মধু যে কোনো লোক আসুক, পার্টি ক্ষমতায় আসুক, আমি দেখে আনন্দ, ভোগে আনন্দ নয়, আমি দেখে আনন্দ পাই। কিন্তু পায়ে মরিয়ে চলবে, সুযোগ পেলে করবে, আর সুযোগ পেলেই লাথি মেরে বেরিয়ে চলে যাবে। চললাম বৃন্দাবন, চললাম তৃণমূলে। আমি অর্জুন সিংকে বলেছিলাম, হয়তো ভাবতে পারবে না, আমি সব্যসাচী দত্তকে বলেছিলাম, আমি মোহাম্মদ আলমকে বলেছিলাম, কামারহাটি মোহাম্মদ আলম, আমি শুভেন্দু অধিকারীকে বলেছিলাম যে ভাই একটু শিষ্টাচারের মধ্যে চলো, একটু অন্তত পার্টির সংবিধানটা মেনে তোমরা চলো। আমাদের তো জ্ঞান দেওয়ার ক্ষমতা আমার নেই, পার্টির তো একটা নির্দিষ্ট একটা আছে, হ্যাঁ ডেকোরাম তো আছে। তোমরা যেখানে সেখানে যখন তখন চলে আসলা, যা তা এসে বলে দিলা, জেলা জানে না, মণ্ডল জানে না, কাকেও জানে না, আয়া হু হু করে 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 ডাক বাজিয়ে দিয়ে চলে গেলে। আর এখানে একটা অটোমেটিক্যালি একটা গ্রুপ বানিয়ে দিয়ে চলে গেলে। তুমি আজকে গ্রুপ বানালা, 5টা লোক তোমাকে দেখে দেখে তোমাকে অনুসরণ করলো। এই 5টা লোক, নবাগত এই 5টা লোক পার্টির মধ্যে সীমাবদ্ধ থাকবে? অনুশাসন মানবে? অনুশাসন মানবে না। তুমি মানো, তুমি পার্টির অনুশাসন মানছ। তুমি যদি মানতে, তাহলে তুমি তৃণমূল ছেড়ে এখানে আসতে না। তুমি হয়তো বলবে ওরা উচ্ছৃঙ্খল বলে আমি ত্যাগ করে এসেছি, আর যদি আমি উল্টোটা বলি তুমি উচ্ছৃঙ্খল বলে তোমাকে ঘর থেকে বের করে দিয়েছে লাথি মেরে, কি ভুল হবে বলাটা? মমতা ব্যানার্জি তো খুব ক্রেজের নেচে নেচে কথা বলছে। ওটা কি সত্য যে মমতা ব্যানার্জি সোমেন মিত্রকে ত্যাগ করে এসেছে, না সোমেন মিত্র ওকে ত্যাগ করেছে? ওকে কি ছেটে কেটে দিয়েছিল সোমেন মিত্র? তোমার তখন হয়তো জন্ম হয়নি, যখন 25 পয়সা টিকিট ছিল, ছিল মেম্বারশিপ ছিল ওদের যুবর। হ্যাঁ, যুবর দায়িত্বে ইলেকশন হয়েছিল। সেই ইলেকশনে ও সব জয়ী হতে পারে নাই। ক্ষোভে দুঃখে এই করে দল ওখান থেকে বেরিয়ে এসে আরেকটা দল জন্ম দিয়েছে। তুমি দেখছো আমার পিছনে ডান হাত বা হাত আমাকে অনেক লোক আছে। সেই সৌমেন মিত্র তো আবার ডায়মন্ড হারবারে এমপি হলেন সেই তৃণমূলের। সে তৃণমূলের হয়েছে। ভাই আমি বিভিন্ন মিটিংয়ে বলতাম, যার এক কান কাটা সে যায় বাড়ির পেছন দরজা দিয়ে, যার 2 কান কাটা সে যায় বাড়ির সামনের দরজা দিয়ে। এগুলো 2 কান কাটা, এদের কোনো মান সম্মান লজ্জা আছে? আজকে বিজেপি, কালকে তৃণমূল, আজকে বিজেপি, এই তো এরা। আমি একটা কথা একটু জেনে প্রসঙ্গটা শেষ করব, অনেকটা সময় হয়ে গিয়েছে। আমি বলছি যে এই আড়িয়াদহ, কখনো চোপড়া, কখনো এই ধরনের বিভিন্ন গণপিটুনির ঘটনা সামনে আসছে। আপনার আড়িয়াদহতে জয়ন্ত সিং কিছুদিন আগে গ্রেপ্তার হলো। আমি বলছি এই ধরনের করে কি এরা সন্ত্রাসমূলক কার্যকলাপ এখানে চলছে? পুলিশ কিছু জানতেন না? দেখুন, এরা ধারাবাহিকভাবে ওরা এগুলো করে চলছে, ধারাবাহিকভাবে। যদি বলেন কীরকম, তোমাকে একটা বলি, এক শ্রেণীর মানুষ, সে টপ র্যাঙ্কের হোক আর একদম নিচের লোক হোক, এক শ্রেণীর মানুষ কখনো জেলখানার বাইরে থাকতে ভালোবাসে, আবার কখনো ভিতরে যেতে ইচ্ছাকৃতভাবে ভিতরে যেতে চায়, যদি বলেন কেন? এমন কিছু ঘটনা ঘটিয়ে পেটি কেস, 1, 2, 3 পেটি কেস ঘটিয়ে তারা ভিতরে চলে যায়। কেন? ও জানে আমি বাইরে থাকলে মার্ডার হয়ে যাব। সেফটি জায়গা। আর জেলখানা আর বাইরের জগৎ, 2 জগতের মধ্যে জেলখানার জগৎটা আরও ভালো।
কি চাই তোমার ওখানে? তুমি যা চাইবে তাই পাবে। আমি ভাঙ্গে বলতে চাইছি না, ভোগ বিলাসের যা কিছু চাইবা তাই পাবে জেলখানার ভেতরে, বিশেষ করে পলিটিশিয়ানদের জন্য। তাহলে মদন মিত্র কেন বলছেন যে আমি গুলি খেয়ে যেতে পারি, আমাকেও গুলি মেরে দিতে পারে, আমাকে অন্যত্র চলে যেতে হতে পারে? সৌগত রায় এমপি তিনি বলছেন যে আমাকে তো হুমকি ফোন করছে, আর নেওয়া যাচ্ছে না, পুলিশকে বলা হয়েছে, তারা ব্যবস্থা নেয়। মদন ওর ধারে কাছে যাবো থাক দূরের কথা, 48 বছরে 48 সেকেন্ড ওর মুখের দিকে তাকায় আমি দেখিনি, দূর থেকেও দেখিনি। আমার চিরকালের একটা নেচার, আমি চরিত্রহীন লোকদেরকে ঘৃণা করি। মদন কি ফ্রেশ লোক? মদন কি একটা উপযুক্ত পলিটিশিয়ান হওয়ার লোক? মদন এ কংগ্রেসে চলে এই জিনিস, ওখান থেকে ডিগবাজি খেয়ে আবার তৃণমূলে ওখানেই চলে। কম লড়াই হয়েছে মমতার সঙ্গে মদনের, তারপরে আমাদের প্রাক্তন মেয়রের সঙ্গে, মেয়রের স্ত্রীর সঙ্গে মমতা ব্যানার্জির লড়াই, কম লড়াই হয়েছে। সুব্রত চ্যাটার্জির সঙ্গে কম লড়াই হয়েছে। প্রচুর উদাহরণ আছে। এই রামায়ণ বলতে গেলে দিনের পর দিন চলবে, ঘন্টার পর ঘন্টা চলবে। তো এরা মানুষ কি ভাবে, মানুষ কি ভাবলো আমাকে ও চিন্তা ওরা করে না। আমাকে পরেশ দত্ত বেঁচে আছে, জিজ্ঞেস কোনো দিন যদি দেখা হয়, যাবেন একদিন, গিয়ে যাবেন। আমাকে একদিন একটা মিটিংয়ে, এই মধ্যমগ্রাম চৌরাস্তার একটা হলঘরের একটা মিটিং ছিল, হঠাৎ করে আমি পাশে বসা, পরেশ দত্তের একটা ফোন আসলো। ফোন আসার সঙ্গে কথা বলতে বলছে চল চল মহাদেব চল। কোথায় যাব? হ্যাঁ, দিদি ডাকছে, দিদি ডাকছে, জয়েন করতে হবে, এক্ষুনি জয়েন করতে হবে। আমি দিদি ডাকছে, দিদি জয়েন করে, আমি কি বিজেপি তৃণমূল করি নাকি? আমি যাব জয়েন করতে? চল না, তুই গাড়িতে বসে কথা বলবি। আমি আপনি যান। দোতলার হলঘরে নিচে দেখছি যে একটা সাদা অ্যাম্বাসেডারে গট 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 করে উঠে গেল, আর আমাকে বলল নামার সময়, তুই একটা পাঠা, তুই একটা পাঠা, তুই একদিন পস্তাবি। আমি বললাম পরেশদা, আমি বিজেপিটা করি এমএলএ এমপি হওয়ার জন্য না। আই এম নট কিং, বাট আই এম কিং মেকার। আমি রাজা তৈরি করি। আমার হাত দিয়ে বহু কাউন্সিলর তৈরি হয়েছে, আমার হাত দিয়ে এমপি তৈরি হয়েছে, আমার হাত দিয়ে মিনিস্টার তৈরি হয়েছে, করেছি। অনেকে হয়তো ভাববেন, তা আপনি কেন ওই রাস্তায় হাঁটছেন না, ওই রাস্তায় যাচ্ছেন না? ওই রাস্তায় আমি, প্রয়োজনটা কী? আমার প্রয়োজনটা কী? আমার কিচ্ছু প্রয়োজন নেই। আমার অতীত ইতিহাস শুনলে তো আরও খারাপ হয়ে যাবে, আপনার মন খারাপ হয়ে যাবে যে আপনি এই আছে এরকম সুপ্ত একটা এভাবে রয়েছেন। আমি আওয়ামী লীগের, বাংলাদেশের আওয়ামী লীগের তখন ছিল ওটা বিভাগীয়, তার জেনারেল সেক্রেটারি ছিলাম আওয়ামী লীগের। স্টুডেন্ট লাইফ, বঙ্গবন্ধুর পার্টি, বঙ্গবন্ধুর সে স্টুডেন্ট লাইফ, তোফায়েল আহমেদ প্রেসিডেন্ট, তার সেক্রেটারি মহাদেব, মাইনরিটি মোর্চা করি আমি, তখন তার সেক্রেটারি আমি পারি না এমন কিছু নেই। স্টেন গান থেকে শুরু করে, রাইফেল থেকে আরম্ভ করে, পিস্তল থেকে শুরু করে 1 বছর ট্রেনিং নিয়েছি, 1 বছর ট্রেনিং নিয়েছি। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার 1971-এর আগে, যুদ্ধ শুরু হওয়ার আগে ট্রেনিং নিয়ে, এইগুলো নিয়ে আখাউড়া, ত্রিপুরার আখাউড়া, সেই আম্রকানন, সেই জঙ্গলের ওখানকার, তখন আমার কাদের সিদ্দিকী ছিল আমার টিম লিডার, সেই হচ্ছে আমি মহাদেব বসাক।
আমি ডাক পিটাই না, আমি রাস্তায় বড় বড় হোর্ডিং ঝুলাই না। লোকে এমনি চেনে, লোকে আমাকে এমনি চেনে। আমার সঙ্গে যাবেন, রাস্তা দিয়ে হাঁটবেন, কী নজরে আমাকে মানুষ দেখে, কতটা লোক কীভাবে বলে মহাদেবদা কোথায় যাচ্ছেন, মহাদেবদা কেমন আছেন, মহাদেবদা বাই নেম, নট বিজেপি। এটাই তো, এটা কি কম বলেন? একদমই তাই। আমরা আস্তে আস্তে অনেকটা পথ এই রাস্তায় মহাদেব বসাকের বাড়ি আস্তে আস্তে যে সমস্ত জায়গাগুলিতে জিজ্ঞাসা করতে করতে আসছিলাম, তাতে আমরা বেশ খানিকটা এর আজ পেয়েছি ওনার। আর দ্বিতীয় কোনো পর্বে আরও এই বিষয় নিয়ে আলোচনা হবে। আজকের সময় অল্পের জন্য আজ এই অবধি মহাদেব বসাকের পর্বটি থাকুক, এবং আগামী কোনো দিন আমরা একেবারে কথা দিয়ে যাচ্ছি মহাদেব বাবুকে আরও একবার আপনাদের সামনে নিয়ে আসবো।